আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা ডিভিএম এর ডেফিনেশন পড়েছিলাম, অ্যানালগের সাথে তার অ্যাডভান্টেজ পড়েছিলাম, ডিসঅ্যাডভান্টেজ পড়েছিলাম এবং তার ব্লক ডায়াগ্রাম দিয়ে একটা জেনারেলাইজ ডিভিএম এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখেছিলাম। আর ডিভিএম এর ক্লাসিফিকেশন থেকে দেখেছিলাম ডিভিএমকে আমরা মেনলি প্রধানত হচ্ছে 4 ওয়েতে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ইনএক্সপেন্সিভ ডিভিএম হচ্ছে এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ডিভিএম। তো আমরা এই ইফেক্টিভ ডিভিএমটা নিয়ে বেশি একটু পড়াশোনা করব। এটা পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, সবাই একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করবেন। তাহলে আমরা আলোচনা করছি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম নিয়ে। এখানে একটি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম এর ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটি হচ্ছে সেই ব্লক ডায়াগ্রামটা। আমরা একটু ব্লক ডায়াগ্রামটা খেয়াল করি। ব্লক ডায়াগ্রামে আছে হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, এই হচ্ছে সেই ইনপুট। এরপর আছে হচ্ছে ডিএ কনভার্টার, একটি আছে ডিএ কনভার্টার এবং সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার আছে। এখানে একটি কম্পারেটর আছে আর এখানে একটা ডাটা আউটপুট আছে, সেটা 8 বিটের। আর আমরা জানি রেজিস্টার হচ্ছে ডিজিটাল লজিক ডিভাইস। ডিজিটাল লজিক ডিভাইসগুলোকে অ্যাক্টিভ করার জন্য ক্লক লাগে, আবার ক্লকটাকে ক্লিয়ার করতে হয়। এই জন্য এই ডিজিটাল লজিক ডিভাইস হিসেবে এসএআর এটিকে কন্ট্রোল করার জন্য একটা লজিক ডিসিশন আছে। লজিক ডিসিশনটা প্রয়োজনে ক্লক পালস দিবে, আবার প্রয়োজনে ক্লকটাকে ক্লিয়ার করবে। তাহলে ব্লক ডায়াগ্রামে প্রথমেই আসছে হচ্ছে ডিএ কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এই কনভার্টারটার কাজ কি? কনভার্টারটা হচ্ছে প্রথমেই আমাদেরকে একটা ডাটা এস্টিমেট দিবে। এখান থেকে আমরা একটা এস্টিমেটেড ডাটা পাবো। আর এটি হচ্ছে কম্পারেটর। কম্পারেটরের হচ্ছে দুইটি ইনপুট, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল এবং আরেকটি হচ্ছে এই ডিএ কনভার্টারের যে এস্টিমেটটা। কম্পারেটর এই এস্টিমেট এবং ইনপুট সিগন্যালকে কম্পেয়ার করে আমাদেরকে ডিসিশন দিবে সেটি লেস দেন না গ্রেটার দেন নাকি ইকুয়াল টু। যদি ইনপুটের থেকে এস্টিমেটটা বড় হয় তাহলে কম্পারেটরের আউটপুট হয়ে যাবে হাই। সেক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করেছিলাম সেটির অপোজিটটা আমরা অ্যাজিউম করব এবং পরবর্তী বিটে চলে যাব। আচ্ছা, তাহলে প্রথমে একটু বলি, আমাদের ডিএ কনভার্টারের কাজ হচ্ছে এটির এস্টিমেট দিবে, কিছু ডাটা এস্টিমেট দিবে, আর কম্পারেটরটা ইনপুট এবং এস্টিমেটটাকে কম্পেয়ার করে আমাদের ডিসিশন দিবে, ডিসিশনটা গ্রেটার দেন নাকি লেস দেন না ইকুয়াল টু। এখানে একটি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার আছে। এটির কাজ হচ্ছে এই ডাটা কনভার্টার এবং এস্টিমেটটাকে, ডিএ কনভার্টার এবং এস্টিমেটটাকে কন্ট্রোল করা। ইনিশিয়াল অবস্থায় এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টারের এসএআর এর প্রত্যেকটা ইনপুটই 0 থাকে। তারপর আমরা একটা করে বিটকে 1 করি এবং সেটাকে ইনপুটের সাথে কম্পেয়ার করি যে ইনপুটের সাথে সেটা ছোট না বড় বা ইকুয়াল কিনা। ইকুয়াল হয়ে গেলে তো সেই ডাটাটা আমরা আউটপুটে ডিসপ্লে করব, দিয়ে সেটার শো করব। আর যদি সেটি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে আবার ডাটাটা চেঞ্জ করে আবার নতুন ডাটা নিব। এই হলো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম এর ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা এখন প্রত্যেকটা ব্লকেরই আলাদা আলাদা করে একটু ফাংশন দেখার চেষ্টা করি এবং তার অপারেশনটা ক্লিয়ারলি একটু দেখার চেষ্টা করি। A very effective
An inexpensive method of analog to digital conversion method is successive approximation. সবচেয়ে ফলপ্রসূ এবং কম দামি অর্থাৎ সস্তা মেথড হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনের জন্য হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। এ ডিএ কনভার্টার এর ইউজড টু প্রোভাইড দ্য এস্টিমেট। এখানে একটি ডিএ কনভার্টার ইউজ করা হয় যেটার কাজ হচ্ছে কিছু এস্টিমেট দেওয়া। ইকুয়াল টু, গ্রেটার দেন অর লেস দেন সাচ ডিসিশনস আর মেড বাই এ কম্পারেটর। ডিএ কনভার্টারটা এস্টিমেট দেবে এবং কম্পারেটর আছে, এই কম্পারেটরটা আমাদেরকে ডিসিশন দিবে যে ইকুয়াল টু না গ্রেটার দেন অর লেস দেন। এই তিনটা ডিসিশন দিবে আমাদেরকে কম্পারেটরটা। A special shift register called successive approximation register SAR is used to control the DA converter and the estimates. Successive approximation type একটা রেজিস্টার যেটাকে আমরা বলছি স্পেশাল শিফট রেজিস্টার। SAR সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, যেটাকে একটা স্পেশাল শিফট রেজিস্টার বলছি, সেটির কাজ হচ্ছে আমাদের ডিএ কনভার্টার এবং এস্টিমেটটাকে কন্টিনিউয়াসলি কনসিকুয়েন্সলি কি করা, কন্ট্রোল করা। At the beginning of the conversion, all the outputs from the SAR logic are 0. ইনিশিয়াল অবস্থায় SAR এর প্রত্যেকটা লজিককেই আমরা 0 কনসিডার করি। If the estimate is greater than the input, the comparator output is high and first SAR output reverse the state and second output changes to logic 1. কি বলছে, যদি এস্টিমেটটা ইনপুটের থেকে বড় হয়ে যায় তাহলে কম্পারেটরটার আউটপুট হবে হাই। হাই আউটপুট হলে কি হবে, হাই আউটপুট হলে কি হবে ব্যাপারটা একটু কেয়ারফুলি খেয়াল করি। ফার্স্ট SAR আউটপুট রিভার্সেস দ্য স্টেট। SAR এর ফার্স্টে যে আউটপুটটা দিয়েছিলাম মনে করেন সেটা 1 ধরেছিলাম, সেটা কি করব, রিভার্স করবে। রিভার্স দ্য স্টেট মানে 1 থাকলে 0 হয়ে যাবে, আর যদি 0 ধরি তাহলে সেটা 1 হয়ে যাবে। সেটাই বলছে ফার্স্ট SAR আউটপুট রিভার্সেস দ্য স্টেট অ্যান্ড দ্য সেকেন্ড আউটপুট চেঞ্জেস টু লজিক 1। তাহলে প্রথম লজিকটাকে যেটা ধরেছিলাম তার অপোজিটটা ধরবো, 0 থাকলে 1 ধরবো, 1 থাকলে 0 ধরবো, যদি আউটপুটটা হাই হয়ে যায়, কম্পারেটর আউটপুট যখন হাই হবে, এবং তখন আমরা সেকেন্ড বিট বা সেকেন্ড আউটপুটের দিকে যাব, সেটাকে আবার লজিক 1 করে দেব। Again the comparison take place and shifted to next bit. এভাবে প্রত্যেকটার জন্য কম্প্যারিজনটা কন্টিনিউ করবে এবং নেক্সট বিটে যাব। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি বলার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটু খেয়াল করি। এক্সাম্পলটা হচ্ছে, ধরে নিলাম আমাদের ইনপুট সিগন্যালটা হচ্ছে, ইনপুট ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। আমরা ডিভিএম এর সাহায্যে ভোল্টেজে মেজার করে থাকি। তো ধরে নিলাম ভোল্টেজের মানটা হচ্ছে 220 ভোল্ট। ইনপুট ইকুয়াল 220, আর ব্র্যাকেটে দেখুন নিচে বেস দেওয়া আছে 10। 10 দ্বারা বুঝতে পারছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেসিমাল। তো এই ডেসিমাল ডাটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি, এই জন্য তার বেস দেওয়া আছে 2। ডেসিমালের জন্য বেস 10 আর বাইনারির জন্য বেস 2। তাহলে 220কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করে নিই তাহলে আমরা পাচ্ছি 11101100। এটি হচ্ছে আমাদের ইনপুট ডাটা। কম্পারেটর কি করে, এই ইনপুট এবং এস্টিমেট এই দুইটাকে কম্পেয়ার করে ডিসিশন দিবে। ডিসিশন কি দিবে, গ্রেটার দেন নাকি লেস দেন না ইকুয়াল টু। যদি গ্রেটার দেন হয় তাহলে আউটপুটটা হাই হয়ে যাবে এবং এই বিটটা যেটা ধরেছিলাম তার রিভার্সটা ধরবো এবং পরবর্তী বিট নিয়ে কাজ করতে থাকবো এবং শিফট করতে থাকবে। তাহলে আমাদের ইনপুট ডাটাটা আমরা ধরলাম 220 ভোল্ট। 220কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো 11011100। এটি হচ্ছে আমাদের ইনপুট ডাটা।
নিচে একটা আমরা ছক দেখতে পাচ্ছি, ছকে এখানে দেওয়া আছে এস্টিমেট এবং তার পাশে দেওয়া আছে রেজাল্ট। আচ্ছা, এস্টিমেটের জন্য এখানে 1 2 4 8 16 32 64 128 এসব দেওয়া আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32, 2 টু দি পাওয়ার 6 64 আর 2 টু দি পাওয়ার 7 128। তাহলে এস্টিমেটের বিটগুলো শুরু হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এস্টিমেটে আমরা কি বললাম, প্রথমে আমরা এসএআর এর প্রত্যেকটা লজিককেই 0 ধরবো। প্রত্যেকটা ইনিশিয়ালি 0 আছে, প্রথম বিটটাকে 1 করলাম, প্রথম বিটটাকে 1 করলাম আর বাকি প্রতিটা বিট আমাদের 0। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে কাজ এই এস্টিমেটটার সাথে ইনপুটটাকে কম্পেয়ার করব। আচ্ছা, এইটা দেখুন আমাদের এস্টিমেট 1 0 0 0 0 0 0 0 আর এটা হচ্ছে আমাদের ইনপুট। এস্টিমেটের সাথে আমরা ইনপুটটাকে কম্পেয়ার করছি, কম্পেয়ার করে কি দেখছি, এটা হচ্ছে রেজাল্টটা হচ্ছে লেস দেন, এস্টিমেটটা এই ইনপুটের থেকে লেস দেন। এস্টিমেট যদি ইনপুটের থেকে লেস দেন হয় তাহলে কি আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে, আমরা পরবর্তী বিটে চলে যাব। কিন্তু যদি হাই হয়ে যেত তাহলে আমাদের কাজ কি ছিল, যেটা অ্যাজিউম করেছিলাম সেটাকে রিভার্স করে দিব। অর্থাৎ এখানে অ্যাজিউম করেছিলাম প্রথম বিটটা 1, তাহলে যদি গ্রেটার হতো তাহলে প্রথম বিটটাকে 0 করে পরবর্তী বিটে যেতাম। তো যেহেতু আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে, ইনপুটটা আমাদের রেজাল্টটা লেস দেন আসছে, তাই আমাদের প্রথম বিটটা 1ই থাকবে আর বাকি সবগুলো 0 আসছে এবং এবার পরবর্তী বিটে চলে যাচ্ছি। প্রথম বিটের অপারেশন কমপ্লিট। আচ্ছা, তাহলে প্রথম বিট 1 থাকলো, এবার আমরা সেকেন্ড বিটটাকে 1 করলাম, সেকেন্ড বিট 1 করলাম, বাকিগুলো আবার 0। এবার আবার কি করব, এই এস্টিমেটটার সাথে এই ইনপুটটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা দেখছি কি আমাদের ইনপুটটা হচ্ছে 11 0 111 0 0। এখনো দেখছি আমাদের এস্টিমেটটা ছোট, এস্টিমেটটা ছোট হলে আমাদের যে অ্যাজাম্পশনটা করেছি অর্থাৎ সেকেন্ড বিটটা 1 সেটি ঠিক আছে। আমরা আবার তাহলে পরবর্তী বিটে যাব, অর্থাৎ থার্ড বিটে যাব। আবার থার্ড বিটটাকে আমরা 1 ধরলাম, এই যে খেয়াল করুন, প্রথম বিট 1, সেকেন্ড বিট 1, এবার থার্ড বিট 1 আর ফোর্থ থেকে বাকি বিটগুলোকে আবার 0 ধরেছি। এখন কি করব, এই এস্টিমেট ডাটার সাথে আমরা এই ইনপুটটাকে কম্পেয়ার করছি। ইনপুটটাকে কম্পেয়ার করে দেখছি আমাদের এস্টিমেট ডাটাটা বড় হয়ে গেছে, তাহলে গ্রেটার, আমাদের রেজাল্টটা হচ্ছে গ্রেটার। রেজাল্টটা যদি গ্রেটার হয় তাহলে কি করব, আমাদের অ্যাজাম্পশনটা ঠিক নাই, অ্যাজাম্পশনটা রিভার্স করতে হবে। এবার কি অ্যাজাম করেছিলাম, অ্যাজাম করেছিলাম থার্ড বিটটা 1, তাহলে থার্ড বিটটাকে কি 0 করতে হবে, তাহলে থার্ড বিটটাকে 0 করে আমাদের পরবর্তী বিটের অপারেশনে যেতে হবে। এটার কারণ হচ্ছে আমাদের রেজাল্টটা গ্রেটার দেন হয়ে গেছে তাই। তাহলে রেজাল্টটা গ্রেটার দেন হওয়ার কারণে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক নেই, আমরা থার্ড বিটটাকে 0 করলাম এবং পরবর্তীতে ফোর্থ বিটে গেলাম পরবর্তী অপারেশন। তাহলে পরবর্তীতে দেখুন ফোর্থ বিটটাকে 1 করেছি আর বাকি সবগুলো 0 আছে। আগেরগুলো কিন্তু 1 1 0 1 এগুলো ঠিক থাকবে। আর এভাবে ধীরে ধীরে একটা করে বিট শিফট করব। তাহলে এবার যখন কম্পেয়ার করছি ফোর্থ বিটটাকে 1 করে, তখন দেখছি রেজাল্টটা হচ্ছে লেস দেন। লেস দেন হওয়ার কারণে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে। তাহলে আমাদের 4 নম্বর বিটটা 1 থাকছে। এরপর আমরা যাব 5 নম্বর বিটে। এবার 5 নম্বর বিটটাকে 1 করলাম আর 6 7 এবং 8কে 0 রেখেছি। আচ্ছা, এবার কম্পেয়ার করছি ইনপুটের সাথে, দেখছি সেটা আবার লেস দেন, তার মানে আমাদের 5 নম্বর বিটটাকেও আমরা 1 করতে পারি। এরপর আসছে হচ্ছে 6 নম্বর বিট। 6 নম্বর বিটটাকে 1 করলাম, তারপর এই ইনপুটের সাথে কম্পেয়ার করলাম। ইনপুটের সাথে কম্পেয়ার করে কি দেখছি,
যে ইনপুট এবং আমাদের এস্টিমেটেড ডাটাটা ইকুয়াল। ইনপুট এবং এস্টিমেটেড ডাটাটা ইকুয়াল হলে আমাদের কম্পারিজন কমপ্লিট হয়ে গেছে। এখন এই রেজাল্টটাকে আমরা ডিসপ্লে করব। আচ্ছা, তাহলে এভাবে প্রত্যেকটা বিটকে আমরা কম্পেয়ার করব। তাহলে এই বিষয়টি বলছে যে এগেইন দ্য কম্পারিজন টেক প্লেস অ্যান্ড শিফটেড টু নেক্সট প্লেস। If the comparator output is low, that means the estimated is lower than the input signal and the output remains the same, remains the logic 1 and estimated shift to next bit. আউটপুট যদি লো হয় তাহলে আমরা বুঝবো এস্টিমেটটা ইনপুটের থেকে ছোট এবং আউটপুট কি লজিক 1 এ শিফট করবে এবং আমরা পরবর্তী বিটে যাব, পরবর্তী বিটকে 1 বলে অ্যাসাইন করব। This process continues to all the states or bits until the comparison is complete from the last bit. এভাবে আমাদের কম্পারিজনটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা লাস্ট বিটে চলে যাচ্ছি। আচ্ছা, লাস্ট বিটে যখন চলে গেলাম তারপরে আমরা এখানে অ্যাজিউম করেছি যে ইনপুট ডাটা 220 ভোল্ট, এটাকে আমরা ডিভিএম এর মাধ্যমে ডিসপ্লে করতে চাচ্ছি। সো এই ইনপুট ডাটাটাকে বাইনারিতে কনভার্ট করে এস্টিমেট করে নিলাম এবং রেজাল্টটাকে কম্পেয়ার করলাম। রেজাল্টটাকে কম্পেয়ার করে যখন পুরো এস্টিমেশনটা কমপ্লিট হয়ে গেল, দাস দ্য হোল এস্টিমেশন উইল প্রসেস। এভাবে পুরো এস্টিমেশনটা কমপ্লিট হয়ে গেল অ্যান্ড দ্য আউটপুট উইল বি কনভার্টেড টু ডেসিমাল অ্যান্ড ডিসপ্লেড দ্য স্ক্রিন। আউটপুট ডাটাটা তাহলে এখন ডেসিমালে কনভার্ট করে নিব এবং সেটাকে আমরা স্ক্রিনে ডিসপ্লে করব। এই হচ্ছে আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম। সবাই কি বুঝতে পেরেছি এই ডিভিএমটা? জি ম্যাম। আচ্ছা, আমি ইন শর্ট একটা ছোট্ট করে আরেকবার একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম এর ব্লক ডায়াগ্রাম। এখানে আছে হচ্ছে একটি ইনপুট সিগন্যাল, একটি অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার। এই ডিভিএমটাকে আমরা বলছি ইনএক্সপেন্সিভ এবং সবচেয়ে ইফেক্টিভ টেকনিক। এই ডিএ কনভার্টারটার কাজ কি? ডিএ কনভার্টারটার কাজ হচ্ছে ডাটাকে এস্টিমেট করা, এস্টিমেট দিবে। আচ্ছা, এখানে একটি কম্পারেটর আছে। এই কম্পারেটর এই ইনপুট এবং এই এস্টিমেটটাকে কম্পেয়ার করে আমাদেরকে ডিসিশন দিবে সেটি লেস দেন নাকি গ্রেটার দেন না ইকুয়াল টু। আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং এস্টিমেট এই দুইটাকে কন্ট্রোল করার জন্য একটি স্পেশাল টাইপ শিফট রেজিস্টার আছে যেটিকে আমরা বলছি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ রেজিস্টার। এটা যেহেতু একটা ডিজিটাল ডিভাইস, তাকে কন্ট্রোল করার জন্য লজিক ডিসিশন আছে, ক্লক দেওয়া হবে এবং ক্লিয়ার করা হবে প্রয়োজনে। আচ্ছা, তাহলে কম্পারেটর ইনপুট এবং এস্টিমেটকে যখন কম্পেয়ার করে ডিসিশন দিবে, ডিসিশন কি গ্রেটার দেন না লেস দেন। যদি ইনপুটটা আমাদের এস্টিমেটের থেকে বড় হয় তখন আমাদের ডিসিশন দিবে গ্রেটার, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কম্পারেটরের আউটপুট হয়ে যাবে 1 বা হাই হয়ে যাবে। যদি হাই হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এস্টিমেটেড ডাটাটা রিভার্স ডাটাটা আমাদেরকে নিতে হবে এবং পরবর্তী বিটে যাব। এভাবে বিট ওয়াইজ অপারেশন চলবে। আর আমাদের ইনপুট যদি এস্টিমেটেড ডাটার থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের কম্পারেটরের লজিক হবে লো, অর্থাৎ আউটপুট তখন লো থাকবে। লো থাকলে বুঝতে হবে ইনপুটটা ইনপুটের থেকে এস্টিমেটেডটা ছোট। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেটা অ্যাজাম করেছিলাম অর্থাৎ যে বিটটাকে হাই ধরেছিলাম সেটা হাই থাকবে, এভাবে পরবর্তী বিটে যাব। এভাবে প্রত্যেকটা বিট ওয়াইজ অপারেশন করে আমরা প্রত্যেকটা বিটের জন্য কম্পেয়ার করে দেখব যে ইনপুট এবং এস্টিমেট সমান হচ্ছে কিনা। এভাবে লাস্ট বিট পর্যন্ত অপারেশন চলবে। যখন আমাদের এস্টিমেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেটাকে আবার বাইনারি ডাটাটাকে ডেসিমালে কনভার্ট করে নিব এবং সেটিকে আমরা আউটপুটে ডিসপ্লে করব।
এখানে একটি লজিক অপারেশন দেওয়া আছে। ইনপুটটাকে ধরেছিলাম আমরা 220 ভোল্ট, এটাকে আমরা ডিভিএম এ ডিসপ্লে করতে চাচ্ছি। সো 220টাকে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করে নিলাম। তারপর ইনিশিয়ালি যেহেতু এসএআর এর প্রত্যেকটা লজিকই 0 থাকে, সো প্রথম বিটটাকে আমরা প্রথমে 1 ধরলাম, বাকিগুলো 0 থাকলো, এবং সেটিকে এই এস্টিমেটেড ডাটাটাকে তখন ইনপুটের সাথে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে দেখছি ডিসিশন হচ্ছে বা রেজাল্টটা হচ্ছে লেস দেন হলে আমাদের অ্যাসাম্পশনটা ঠিক আছে, অর্থাৎ প্রথম বিটটা 1ই থাকছে, এভাবে সেকেন্ড বিটে যাচ্ছি। আবার সেকেন্ড বিটটাকে 1 করলাম, বাকিগুলো 0ই থাকছে, এভাবে রেজাল্টটাকে দেখলাম যে লেস দেন, আবার সেটাকে কম্পেয়ার করে রেজাল্ট লেস দেন পেয়ে আমরা রেজাল্ট রাখছি, আমরা পাচ্ছি লেস দেন, অর্থাৎ অ্যাজাম্পশন ঠিক রাখছি। এইভাবে থার্ড বিটটাকে আমরা 1 করলাম, 1 করে দেখছি এস্টিমেট ডাটাটাকে ইনপুটের সাথে কম্পেয়ার করে, এক্ষেত্রে আমাদের রেজাল্টটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন। আমাদের গ্রেটার দেন তো রিকোয়ারমেন্ট না, আমরা চাচ্ছি এস্টিমেটেড ডাটাটাকে ইনপুট ডাটা সমান করতে। সেই জন্য কি করব, আমরা যেটা অ্যাজাম করেছিলাম সেইটাকে রিভার্স করে দেব, অর্থাৎ থার্ড বিটটাকে 1 অ্যাজাম করেছিলাম সেটাকে 0 করে দিলাম, দিয়ে আমরা আবার ফোর্থ বিটে গেলাম, ফোর্থ বিটটাকে 1 করছি। ফোর্থ বিটটাকে পরবর্তী স্টেপেশনে 1 করে বাকিগুলো 0 রেখেই, অর্থাৎ 4 নম্বর থেকে 8 নম্বরগুলোকে 5 নম্বর থেকে 8 নম্বরগুলোকে 0 রেখে আমরা আবার ইনপুটটাকে কম্পেয়ার করছি। কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করছি? যতক্ষণ না পর্যন্ত লাস্ট বিটের অপারেশনে চলে যাচ্ছে এবং ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল হয়ে গেলে কি করবে, যখন ইনপুট এবং এস্টিমেটেড ডাটা যখন ইকুয়াল হয়ে যাবে, তখন আমাদের এস্টিমেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, এই আউটপুট ডাটাটাকে, অর্থাৎ এটিকে আমরা ডেসিমালে কনভার্ট করব এবং সেটিকে স্ক্রিনে ডিসপ্লে করব। এই হচ্ছে আমাদের সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, আপনাদের বলে দিতে পারে যে ভোল্টেজটার মানটা বলে দিতে পারে 220 ভোল্ট না বলে হয়তো বা 440 বলতে পারে। 440 হলে একটু বেশি বিট হয়ে যেতে পারে, 440 না, 222 বা 223 এরকম টাইপের বলতে পারে। তো এরকম যদি বলে, তাহলে আমরা কি করব, এই বাইনারি ডাটাটাকে 223কে বাইনারিতে কনভার্ট করে নিব। বাইনারিতে কনভার্ট করে যেই ডাটাটা হয় সে অনুযায়ী আমরা গ্রেটার দেন বা লেস দেন এভাবে লজিক ডিসিশন দিব। চেঞ্জটা হবে শুধু এটুকুর জন্য। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, estimate the successive approximation DVM for measuring 223 ভোল্ট, এরকম মোট কথা 223 224 এভাবে মোট কথা একটা ভোল্টেজের মান দিয়ে দিবে। তো সে অনুযায়ী আমরা হচ্ছে অপারেশন করব। 8 বিটেরই মান দেওয়ার চেষ্টা করব, তার বেশি দিব না। আমরা এখন পড়াশোনা করব ক্যাথোড রে অসিলোস্কোপ নিয়ে। CRO, C for cathode, R for ray, O for oscilloscope. Define CRO and write some of its features. এরকম টাইপের আমাদের কোশ্চেন আসতে পারে। What is CR এবং write some features of CRO. Cathode ray oscilloscope or CRO is a device that allows the amplitude of electrical signal, whether maybe voltage, current, power, etc. to be displayed primarily as a function of time. আমরা জানি অসিলোস্কোপের সাহায্যে আমরা গ্রাফে পেয়ে থাকি। গ্রাফের মেনলি দুইটা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে সাধারণত ভোল্টেজ বা কারেন্ট অথবা পাওয়ার, যেটা আমরা মেজার করতে চাই সেটি রেখে থাকি। সাধারণত আমরা ডায়োডের যখন এক্সপেরিমেন্ট করেছিলাম তখন আমরা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, কারেন্ট এইসবই মেজার করেছিলাম, হাফ ওয়েভ, ফুল ওয়েভ এসবের জন্য। কিন্তু চাইলে আমরা পাওয়ারও মেজার করতে পারি অসিলোস্কোপের সাহায্যে। সেটি এখানে বলা হচ্ছে যে এটি এমন একটা ডিভাইস যেটি কি করে, ইলেকট্রিক্যাল সিগন্যালের অ্যাম্প্লিটিউড বের করতে হেল্প করে। সেই অ্যাম্প্লিটিউডটা হতে পারে ভোল্টেজের, হতে পারে কারেন্টের, হতে পারে পাওয়ারের, আর সেটা অ্যাজ এ ফাংশন অফ টাইমের ফাংশনে
টাইমের ফাংশন হিসেবে আমরা বের করব। অর্থাৎ দুইটা প্যারামিটারকে আমরা অ্যাট এ টাইমে অসিলোস্কোপের সাহায্যে ডিসপ্লে করতে পারি। এক্স অক্ষ বরাবর টাইম থাকবে আর ওয়াই অক্ষ বরাবর তার করেসপন্ডিং ভোল্টেজ অথবা পাওয়ার অথবা কারেন্ট থাকবে। Oscilloscope, CRO, cathode ray oscilloscope, is a device that allows the amplitude of electrical signals, whether may be voltage, current, power, etc., to be displayed primarily as a function of time. কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ারকে আমরা টাইমের ফাংশন আকারে প্রকাশ করতে পারি এই ক্যাথোড রে অসিলোস্কোপ ডিভাইসের সাহায্যে। এরপর কি বলছে একটু খেয়াল করি। The oscilloscope depends on the movement of an electron beam. অসিলোস্কোপের মুভমেন্টটা ডিপেন্ড করে অসিলোস্কোপটা ডিপেন্ড করে ইলেকট্রন বিমের মুভমেন্টের উপর। আচ্ছা, সামনের ক্লাসে মানে আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে অসিলোস্কোপের প্রত্যেকটা প্যারামিটারের জন্য ব্লক ডায়াগ্রাম এবং তার ফাংশন দেখব। তখন আমরা এই যে ইলেকট্রন বিম, ফসফর সারফেস এবং এক্স ওয়াই অ্যাক্সিস এরকম টাইপের কিছু টার্ম দেখব। তখন আশা করি এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখন একটু এক্সপ্লেন করছি মোটামুটি করে। সেটি হচ্ছে অসিলোস্কোপের এই ইয়াটা ডিপেন্ড করে ইলেকট্রন বিমের মুভমেন্টের উপর। ইলেকট্রন বিম যদি মুভমেন্ট করে তাহলে হচ্ছে আমরা সেটিকে ভিজিবল পাবো, which is then made visible by allowing the beam to strike on the phosphor surface, which produce a visible spot. ইলেকট্রন বিমটা মুভমেন্টের দ্বারা যখন এই ফসফর সারফেসে আঘাত করবে তখন কি সেটি একটা ভিজিবল স্পট ক্রিয়েট করে, তখন আমরা সেই আউটপুটটাকে দেখতে পাই। অর্থাৎ যখন আমরা অসিলোস্কোপের সাহায্যে কোনো ভোল্টেজ, কারেন্ট বা পাওয়ার মেজার করে থাকি, সেক্ষেত্রে কি করে ইলেকট্রন বিমের মুভমেন্ট শুরু হয়। এই মুভমেন্টগুলো, এই ইলেকট্রন বিমগুলো যখন মুভ করতে করতে এই ফসফরের সারফেসকে স্ট্রাইক করে বা আঘাত করে, তখন কি করে একটা ভিজিবল করার চেষ্টা করে সেই অংশটাকে, তখন আমরা শুধুমাত্র সেই অংশটাই দেখতে পাই। তাহলে এই ভিজিবল করার জন্য দায়ী হচ্ছে এই ফসফরাস সারফেসটা। যখন ইলেকট্রন বিম এই ফসফরাস সারফেসকে আঘাত করবে তখন আমরা সেই অংশটা দেখতে পাবো। আর এই বিষয়টা আমরা সামনের ক্লাসে যখন এর ফাংশন পড়বো তখন আশা করি আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে ক্যাথোড রে অসিলোস্কোপ হচ্ছে এমন একটা ডিভাইস যার সাহায্যে আমরা সিগন্যালের অ্যাম্প্লিটিউড, সেই সিগন্যালটা হতে পারে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, সেটিকে টাইমের ফাংশন আকারে প্রকাশ করে থাকি। আর এই সিগন্যালগুলোকে আমরা পাবো কখন? যখন ইলেকট্রন বিমগুলো ফসফর সারফেসকে আঘাত করবে, তখন একটা ভিজিবল স্পট ক্রিয়েট করবে, তখন আমরা সেই ওয়েবশেপগুলো দেখতে পাবো। এখন আসছে হচ্ছে ফিচার, মেইন ফিচার্স অফ ক্যাথোড রে অসিলোস্কোপ। কি বলছে? এটি কি বলছে? একটা ভার্সাটাইল টুল। তারপর কি বলছে? এটিকে বলছে এটির সাহায্যে আমরা অ্যাম্প্লিটিউড মেজার করতে পারি। এর সাহায্যে আমরা 2 ডাইমেনশনের সিগন্যালকে ডিসপ্লে করতে পারি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টাইম আর ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ বা কারেন্ট অথবা পাওয়ার। তাহলে 2 অ্যাক্সেসে 2 ডাইমেনশনে আমরা হচ্ছে তার দেখতে পাবো। আচ্ছা, তারপর কি বলছে? ইট ক্যান কম্পেয়ার মোর দ্যান 1 সিগন্যাল অ্যাট এ টাইমে আমরা একসাথে অনেকগুলো সিগন্যাল দেখতে পাই। আমরা কি অসিলোস্কোপের বেশ কিছু নব দেখেছিলাম, তাই না? 3টা মতো নব আছে, সাথে 3টা নবে আমরা যদি ওই প্রবটা কানেক্ট করি, তাহলে প্রব কানেক্ট করে যদি ব্রিড বোর্ডে কানেক্ট করি, তাহলে ওই 3টা প্রব থেকেই আমরা 3 রকমের আউটপুট দেখতে পাবো প্রয়োজনে। তা কি করবে এরপর? কি করবে? ইট ক্যান, এর সাহায্যে তাহলে আমরা অ্যাট এ টাইমে অনেকগুলো সিগন্যাল মেজার করতে পারি। আর ইট মেজার্স টাইম পিরিয়ড, ফেজ ডিফারেন্স, ফ্রিকোয়েন্সি অফ এ সিগন্যাল। আমরা অ্যাট এ টাইমে টাইম, ফ্রিকোয়েন্সি এবং এর সাহায্যে টাইম, ফ্রিকোয়েন্সি এবং ফেজ ডিফারেন্স সবকিছুই মেজার করতে পারি। আচ্ছা, রেকর্ডিং অ্যান্ড ডিসপ্লে অফ মাল্টিপল সিগন্যালস সাইমultaneously আর পসিবল। অ্যাট এ টাইমে অনেকগুলো সিগন্যাল, মোর দ্যান 1 সিগন্যাল, সাধারণত সর্বোচ্চ আমরা 3টা সিগন্যাল করতে পারি অসিলোস্কোপের সাহায্যে অ্যাট এ টাইমে।
কি রেকর্ড করতে পারি আর ডিসপ্লে করতে পারি। তারপর কি বলছে, হার্ড কপি অফ সিগন্যাল ক্যান বি টেকেন, এবং প্রয়োজনে সেই সিগন্যালটাকে আমরা মানে দেখে নোট ডাউন করে নিতে পারি। হার্ড আমরা আলোচনা করছিলাম অসিলোস্কোপের ফিচার নিয়ে, মেইন ফিচার্স অফ ক্যাথোড রে অসিলোস্কোপ। ইট ইজ এ ভার্সেটাইল টুল ফর ইলেকট্রনিক মেজারমেন্ট। এটা ইলেকট্রনিক মেজারমেন্টের জন্য খুবই একটা ভার্সেটাইল টুল। ইট অ্যালাউস দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। এর মাধ্যমে আমরা যে কোনো টাইপের ইলেকট্রিক্যাল সিগন্যালের অ্যাম্পলিটিউড বের করতে পারি। ইট ডিসপ্লেস দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল অন ডাইমেনশনাল প্লেট এক্স অ্যান্ড ওয়াই। এর সাহায্যে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালের 2 ডাইমেনশনালে সিগন্যালটাকে পেয়ে থাকি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টাইম আর ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ, কারেন্ট অথবা পাওয়ার। ইট ক্যান কম্পেয়ার মোর দ্যান ওয়ান সিগন্যাল অ্যাট এ টাইম। এটি একসাথে অ্যাট এ টাইমে একটার বেশি সিগন্যালকে কম্পেয়ার করতে সক্ষম। আচ্ছা, ইট ক্যান মেজার টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ ডিফারেন্স অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল। মেনলি আমরা কি এক্স অক্ষ বরাবর টাইম আর ওয়াই অক্ষ বরাবর ভোল্টেজ বা কারেন্ট অথবা পাওয়ার মেজার করে থাকি। এক্স অক্ষ বরাবর যদি টাইম পেয়ে যাই, তাহলে টাইমকে ইনভার্স করলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, আর সেখান থেকে আমরা প্রয়োজনে ফেজ ডিফারেন্সটাও বের করতে পারবো। এই জন্যই বলা হচ্ছে ইট ক্যান মেজার টাইম, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ ডিফারেন্স অফ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। তারপর কি বলছে, রেকর্ডিং অ্যান্ড ডিসপ্লে অফ মাল্টিপল সিগন্যালস সাইমultaneously আর পসিবল। একটু আগেই বললাম যে অ্যাট এ টাইমে আমরা মোর দ্যান ওয়ান সিগন্যালকে প্লেস করতে পারি, সর্বোচ্চ অ্যাট এ টাইমে 3টা সিগন্যালকে আমরা ডিসপ্লে করতে পারি অসিলোস্কোপের সাহায্যে, এবং প্রয়োজনে সেটাকে রেকর্ড করে নিতে পারি। এই যে একটু আগে আশিক বলল যে আমরা অসিলোস্কোপে স্ক্রিনশট দিতে পারতাম, তার মানে অবশ্যই সেটাকে রেকর্ড করেই সেটাকে এসএস দিতে পারছি। তারপর কি, হার্ড কপি অফ এ সিগন্যাল কুড বি টেকেন। প্রয়োজনে আমরা সেই সিগন্যালের হার্ড কপিটা ড্র করে নিতে পারি। আচ্ছা, এই হলো আমাদের ক্যাথোড রে অসিলোস্কোপ এবং তার কিছু ফিচার। ক্যাথোড রে অসিলোস্কোপের ডেফিনেশনটা কিন্তু পরীক্ষা আসার মতো ডেফিনেশন, আমরা এটা একটু ভালো করে দেখব। আচ্ছা, ক্যাথোড রে অসিলোস্কোপ আবার 2 প্রকারের হয়ে থাকে, অ্যানালগ হয়ে থাকে, আবার ডিজিটালও হয়ে থাকে। আচ্ছা, অ্যানালগ ডিভাইসগুলোতে আমাদেরকে ক্যালিব্রেশন করতে হয়, আর ডিজিটাল ডিভাইসগুলোকে আমরা কি অটোসেট দিয়ে দিতাম, তাহলেই হতো, কোনো আলাদা করে ক্যালিব্রেশন করতে হতো না। সেই ক্যালিব্রেশন করলে আমাদের মেজারমেন্টটা সঠিক আসতো। এরকম অ্যানালগ সিআরওর সাথে ডিজিটাল সিআরওর কিছু পার্থক্য আছে। একটা পার্থক্য তো বললাম যে অ্যানালগ ডিভাইসে আমাদের ক্যালিব্রেশন করা লাগতো, আর ডিজিটালে সেই ক্যালিব্রেশনটা করা লাগতো না। এছাড়াও আরও কিছু সুবিধা আছে এবং ডিফারেন্স আছে, সেগুলো একটু দেখি। নর্মালি যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে কি, ফাস্টার হবে, দামে কম হবে ডিজিটালগুলো, আবার কি টাইম অল্প সময়ে আমাদেরকে ডাটাটা দেখাই দিবে, আবার অ্যাকিউরেট রেজাল্ট পাবো এবং ব্যান্ডউইথটাও বেশি পাবো। আচ্ছা, তাহলে আসছি হচ্ছে এখন অ্যানালগ সিআরওর সাথে ডিজিটাল সিআরওর ডিফারেন্স নিয়ে। The digital CRO response is faster than the analog CRO. অ্যানালগের তুলনায় ডিজিটালের রেসপন্সটা ফাস্টার। সেকেন্ড কি বলছে, দ্য ডিজিটাল CRO হ্যাজ এ CRT cathode ray tube, হ্যাঁ CRT-তে, হুইচ ইজ মাচ চিপার দেন অ্যানালগ CRO। অ্যানালগ সিআরওর তুলনায় ডিজিটাল সিআরওতে একটা সিআরটি থাকে, ক্যাথোড রে টিউব থাকে, এই টিউবটা দামে বেশ সস্তা অ্যানালগের তুলনায়। অ্যানালগগুলো ভারীও হয়, আবার একটু কস্টলিও হয়ে থাকে। আচ্ছা, দ্য ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ ইজ ক্যাপেবল অফ অ্যান ইনফাইনাইট স্টোরেজ টাইম ইউজিং ডিজিটাল মেমোরি। ডিজিটাল ডিভাইসগুলোতে কি থাকে, ডিজিটাল মেমোরি থাকে, যার কারণে কি তারা ইনফাইনাইট স্টোরেজ টাইম এর জন্য সক্ষম, অর্থাৎ টাইমের কোনো লিমিটেশন থাকে না, ইনফাইনাইট সংখ্যক আমরা স্টোর করতে পারি। আচ্ছা, দ্য রেজাল্ট ইন
ডিজিটাল সিআরও ইজ মোর অ্যাকিউরেট দেন অ্যানালগ সিআরও। ডিজিটালের আমাদের রিডিংটা খুবই অ্যাকিউরেট হয়। এরপর কি বলছে, দ্য অ্যানালগ অসিলোস্কোপ হ্যাজ হায়ার ব্যান্ডউইথ দ্যান অফ ডিজিটাল অসিলোস্কোপ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা ডিফারেন্স দেখলাম সবগুলোই দেখলাম ডিজিটাল অসিলোস্কোপের ফেভারে। কি? ফাস্টার, চিপার, আবার ইনফাইনাইট মেমোরি স্টোরেজ থাকে, আর কি খুব অ্যাকিউরেট মেজার করে। একটাই মাত্র স্টেটমেন্ট পেলাম যেটা অ্যানালগ অসিলোস্কোপের ফেভারে, সেটা কি? সেটি হচ্ছে হাই ব্যান্ডউইথ প্রোভাইড করতে সক্ষম। অ্যানালগ অসিলোস্কোপ কি হাই ব্যান্ডউইথ প্রোভাইড করতে সক্ষম ডিজিটালের তুলনায়। এটি হচ্ছে তাদের পার্থক্য। আচ্ছা, এই পার্থক্যটা আপনারা চাইলে ছক আকারেও লিখতে পারবেন। হ্যাঁ, ছকের পয়েন্ট দিবেন, একটা ছকের বাম পাশে লিখতে পারেন যে পার্থক্যের বিষয়গুলো, যেমন রেসপন্স কেমন, এটার জন্য ডিজিটালের জন্য লিখবেন ফাস্টার, অ্যানালগের জন্য লিখবেন কম্পারেটিভলি স্লোয়ার। তারপরে টপিক হবে কস্ট। কস্ট এখানে সিআরটি থাকার কারণে সেটা হচ্ছে চিপার হয় ডিজিটালটা, আর অ্যানালগটা হয় একটু এক্সপেন্সিভ। আবার কি স্টোরেজ, স্টোরেজ কি ইনফাইনাইট স্টোরেজ টাইম, আর এখানে হচ্ছে লিমিটেড স্টোরেজ টাইম অ্যানালগের ক্ষেত্রে। আবার হতে পারে কি অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি এটা মোর অ্যাকিউরেট, আর এটা হচ্ছে কম্পারেটিভলি লেস অ্যাকিউরেট। আবার স্টেবল, অ্যাকিউরেসি আর স্টেবিলিটি একসাথেই দিতে পারেন, অ্যাকিউরেসি অ্যান্ড স্টেবিলিটি, তাহলে মোর অ্যাকিউরেট অ্যান্ড স্টেবল, আর কম্পারেটিভলি লেস অ্যাকিউরেট অ্যান্ড স্টেবল। আর ব্যান্ডউইথ ডিজিটালের ক্ষেত্রে দিবেন লো ব্যান্ডউইথ ইজ প্রোভাইডেড, আর অ্যানালগের ক্ষেত্রে দিবেন হাই ব্যান্ডউইথ ক্যান বি প্রোভাইডেড। এই হচ্ছে আরেকটা হচ্ছে ক্যালিব্রেশনটা, আমি যেটা বললাম সেটা প্রয়োজনে দিতে পারেন। ক্যালিব্রেশনটা কি? ডিজিটালে ডাজ নট রিকোয়ার্ড, আর অ্যানালগে রিকোয়ার হয়। অ্যানালগে ক্যালিব্রেট করে নিতে হয়। যদি ক্যালিব্রেট না করি তাহলে আমরা এক্স্যাক্ট রিডিং পাবো না, সেখানে আমাদের রিডিংয়ে কিছু ত্রুটি আসতে পারে। এই হচ্ছে আমাদের অ্যানালগ অসিলোস্কোপের সাথে ডিজিটাল অসিলোস্কোপের পার্থক্য।